আজ পড়ব পেডিয়াট্রিক নার্সিংয়ের একটা গুরুত্বপূর্ণ টপিক হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস পড়ার আগে সর্বপ্রথমে আমরা জানব হাইড্রোকেফালাস বলতে আমরা কি বুঝি। হাইড্রোকেফালাস হচ্ছে এমন একটা অবস্থা যেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের অ্যাবজর্পশন আর প্রোডাকশন এই দুটোর মধ্যে ইমব্যালেন্স লক্ষ্য করার দরুন সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের অ্যাবনর্মাল অ্যাকুমুলেশন হয়, যার দরুন সেরিব্রাল ভেন্ট্রিকেলগুলো ডাইলিউটেড হয়ে যায় এবং বাচ্চাদের যে হেডটা আছে সেটা এনলার্জড হয়ে যায়। এটাকেই আমরা বলছি হচ্ছে হাইড্রোকেফালাস। হাইড্রোকেফালাস মূলত দুটো কারণের জন্য হতে পারে, কংজেনিটাল এবং অ্যাকোয়ার্ড। প্রথমেই আমরা জানবো যে কংজেনিটাল হাইড্রোকেফালাস কী কী কারণে হতে পারে, যেমন ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন, মেনলি রুবেলা, টক্সোপ্লাজমোসিস বা সাইটোমেগালো ভাইরাসের সময় যদি ইন্ট্রাইউটেরাইন ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। কংজেনিটাল ব্রেন টিউমারের সময় যদি সিএসএ ফ্লোটা অবস্ট্রাক্ট হয়ে যায় তখন কিন্তু হাইড্রোকেফালাস হয়ে যেতে পারে। এছাড়াও ইন্ট্রাক্রেনিয়াল যদি হ্যামারেজ হয়, এছাড়াও অ্যারাকনয়েড ভিলিতে যদি ম্যালফরমেশন লক্ষ্য করা যায়, মেনলি অ্যারাকনয়েড ভিলিতে তো সিএসএফ অ্যাবজর্পশন হয়, এখানে যদি সিএসএফের অ্যাবজর্পশনে ইমব্যালেন্স লক্ষ্য করা যায় তাহলে হচ্ছে হাইড্রোকেফালাস হতে পারে। এছাড়াও কংজেনিটাল ম্যালফরমেশন লাইক দ্য অ্যাকুয়েডাক্ট স্টেনোসিস এই সমস্ত কিছু হয়ে গেলে হচ্ছে আমাদের কংজেনিটাল হাইড্রোকেফালাস হতে পারে। এরপর আমরা জানবো যে অ্যাকোয়ার্ড হাইড্রোকেফালাস কী কী কারণে হয়। অ্যাকোয়ার্ড হাইড্রোকেফালাস মেনলি ইনফ্ল্যামেশন, ট্রমা, তারপর হচ্ছে ডিজেনারেটিভ অ্যাট্রোপি অফ দ্য ব্রেন, কেমিক্যাল বিভিন্ন রিয়াকশানের জন্য, এগুলোর জন্য হতে পারে। প্রথমত ইনফ্ল্যামেশন কোন কোন কারণের জন্য হতে পারে, যদি মেনিনজাইটিস বা এনকেফালাইটিস হয় সেক্ষেত্রে হচ্ছে আমাদের ব্রেনের উপর এফেক্ট পড়বে, সিএসএফ ফ্লোটাকে অবস্ট্রাক্ট করে দেয়, সেক্ষেত্রে হতে পারে। দ্বিতীয়ত ট্রমা, বার্থ ইনজিওরি, হেড ইনজিওরি, ইন্টারক্রেনিয়াল হ্যামারেজের জন্য যদি ট্রমা হয় সেক্ষেত্রে হতে পারে। এছাড়াও হচ্ছে নিউপ্লাজম মানে স্পেস অকুপাইং যদি লেসন হয়ে যায়, টিউবার কিউলোমার ক্ষেত্রে এগুলো হতে পারে, বা করোয়েড প্লাক্সাস পিলোডোমার জন্য হতে পারে, এগুলোর জন্য হতে পারে। এছাড়াও হচ্ছে হাইপার ভিটামিনোসিস এ এই কেমিক্যালটার জন্য হতে পারে। আর কানেকটিভ টিস্যু ডিসঅর্ডার যেমন হার্লার সিনড্রোম যদি হয় বা অ্যাকন্ড্রোপ্লাসিয়া যদি হয় সেক্ষেত্রে হাইড্রোকেফালাস হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ডিজেনারেটিভ অ্যাট্রোপি অফ দ্য ব্রেন বা আর্টেরিও ভেনাস ম্যালফরমেশন বা রাপচার্ড অ্যানিউরিজম এই সমস্ত কারণের জন্য হচ্ছে হাইড্রোকেফালাস হতে পারে। এবার আমরা জানবো টাইপস অফ হাইড্রোকেফালাস। টাইপস হচ্ছে দু ধরনের হয়, নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস আর কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। প্রথমেই জানবো যে কমিউনিকেটিং হাইড্রোকেফালাস বলতে কি বোঝায়। কমিউনিকেটিং এই কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে কমিউনিকেট করে। মেনলি এখানে যে ভেন্ট্রিকুলার সিস্টেম আছে এখানে ব্যাসাল সিস্টার্নি আর স্পাইনাল সাব অ্যারাকনয়েড পেশিস এই দুটোর মাধ্যমে মাঝখানে কোনো ব্লকেজ থাকে না, তখন যে হাইড্রোকেফালাসটা তৈরি হয় তখন তাকে আমরা বলছি কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এক্ষেত্রে শুধুমাত্র সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে অ্যাবজর্পশন হয় তাতে বাধাপ্রাপ্ত হয়, সেই অ্যাবজর্পশনটা ঠিকঠাকভাবে হয় না, অথবা সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে প্রোডাকশন হয় সেটা এক্সেসিভ পরিমাণে হয়। এর ফলে যে হাইড্রোকেফালাসটা হয় তাকে আমরা কমিউনিকেটিং হাইড্রোকেফালাস বলছি। আর নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস হচ্ছে আমাদের যে ভেন্ট্রিকুলার সিস্টেম আছে সেই ভেন্ট্রিকুলার সিস্টেমের মধ্যে যে দুটো স্পেস পড়লাম এই দুটো স্পেস মধ্যে যদি ব্লকেজ সৃষ্টি হয় তখন তাকে আমরা বলছি নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এই ব্লকেজটা কোথায় তৈরি হয়, ফরামিন অফ দ্য লাস্কা অথবা মাজেন্ডের কাছে। এই অবস্ট্রাকশনটা মেবি পার্টিয়াল হতে পারে, ইন্টারমিটেন্ট হতে পারে বা কমপ্লিট হতে পারে। এর ফলে যে ইনফ্ল্যামেশন হয় বা এর ফলে যে অবস্ট্রাকশন হয় তখন তাকে আমরা বলছি হচ্ছে নন কমিউনিকেটিং হাইড্রোকেফালাস। এবার আমরা পড়ব হাইড্রোকেফালাসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন। আমরা প্রথমেই জানলাম যে দুভাবে হাইড্রোকেফালাস হতে পারে। কংজেনিটাল হাইড্রোকেফালাস আমাদের মানে বাচ্চা যখন পেটে থাকে মার তখন থেকে শুরু হয়, মানে ফেটাল লাইফ থেকে শুরু হয় এবং সেটা জন্মানোর সাথে সাথে প্রেজেন্ট থাকে এবং জন্মানোর কিছু মাস অবধি সেটা থাকে। আর অ্যাকোয়ার্ড হাইড্রোকেফালাস হচ্ছে যেগুলো পরবর্তীকালে বিভিন্ন ধরনের কসের জন্য বা ইনফ্ল্যামেশন হচ্ছে বা কমপ্লিকেশন হচ্ছে তার জন্য গড়ে উঠছে, সেটাকে আমরা বলছি অ্যাকোয়ার্ড হাইড্রোকেফালাস। এই দুটোর উপর ডিপেন্ড করেই হচ্ছে ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন থাকে। ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন সাধারণত ডিপেন্ড করে বাচ্চাটার বয়স কত, কী ধরনের হাইড্রোকেফালাস হয়েছে এবং অ্যান্টেরিয়র ফ্রন্টালিল কখন ক্লোজার হয়েছে তার উপর ডিপেন্ড করে।
এবার সিস্টেম ওয়াইজ যদি ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করি হাইড্রোকেফালাসে, তাহলে প্রথমেই যে চেঞ্জেসগুলো লক্ষ্য করা যায় সেগুলো হচ্ছে নিউরোলজিক্যাল সিস্টেমের চেঞ্জেস। নিউরোলজিক্যাল সিস্টেমে কী কী চেঞ্জেস লক্ষ্য করা যায়? ইনক্রিজড হেড সাইজ, আমাদের হেড সাইজটা মানে বাচ্চাদের হেড সাইজটা হাইড্রোকেফালাসে ম্যাক্রোসেফালি হয়ে যায়, মানে অতিরিক্ত পরিমাণে বেড়ে যায়। বালজিং ফ্রন্টালেলটা মানে আমাদের ফ্রন্টালের সামনে যে সফট স্পটটা থাকে সেটা ব্লাঞ্চ হয়ে যায়। ইরিটেবিলিটি দেখতে পাওয়া যায়, রেস্টলেসনেস দেখতে পাওয়া যায়, লেথার্জি দেখতে পাওয়া যায়, এক্সেসিভ স্লিপনেস দেখতে পাওয়া যায়। এছাড়াও কোনো ক্ষেত্রে আবার কিছু হাইড্রোকেফালাস বাচ্চাদের মধ্যে সিজারও লক্ষ্য করা যায়। এরপর কী কী চেঞ্জেস লক্ষ্য করা যায়? ডেভেলপমেন্টাল সিস্টেমের মধ্যে ডেভেলপমেন্টাল ডিলেস হয়, যেমন বিভিন্ন ধরনের যে বাচ্চাদের মাইলস্টোনগুলো আছে, বসা, দাঁড়াতে শেখা, হাঁটতে শেখা, এগুলো দেরিতে শুরু হয়। আর কগনিটিভ ইম্পেয়ারমেন্টের মধ্যে হচ্ছে কোনো কিছু শেখা বা মেমোরি মানে স্মৃতি, কোনো কিছু মনে রাখা বা বিভিন্ন ধরনের প্রবলেম সলভিং যে টেস্টগুলো আছে সেগুলোকে মনে রাখা, এগুলোতে ডিফিকাল্টি হয় বাচ্চাদের। আর মোটর সিস্টেমের ক্ষেত্রে মাসেল উইকনেস দেখতে পাওয়া যায়, আর হাঁটতে গেলে বা ব্যালেন্সের বিভিন্ন ধরনের প্রবলেম লক্ষ্য করা যায়। এছাড়াও হচ্ছে আমরা হাইড্রোকেফালাসের ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন করতে গেলে আর্লি সাইন আর হচ্ছে ল্যাটার সাইন বলতে পারি। আর্লি সাইন অফ দ্য হাইড্রোকেফালাস ইন চাইল্ডের মধ্যে মেনলি কী কী জিনিস লক্ষ্য করা যায়? গ্র্যাজুয়াল ইনক্রিজ অফ দি সাইজ অফ দ্য হেড, মানে মাথার সাইজটা বেড়ে যায়। তারপর আমাদের যে স্ক্যাল্পটা আছে, মানে বাচ্চাদের যে স্ক্যাল্প আছে, সেই স্ক্যাল্পটা এতটাই সাইনি হয়ে যায় যে স্ক্যাল্পের যে ভেনগুলো আছে সেগুলো স্পষ্টভাবে লক্ষ্য করা যায়। সানসেট সাইন লক্ষ্য করা যায়। সানসেট সাইন আর ক্র্যাকপট, যেটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে হাইড্রোকেফালাসের। সানসেট সাইন বলতে কি বুঝি আমরা? হাইড্রোকেফালাস বাচ্চাদের ক্ষেত্রে আইব্রোস আর আইলিড এটা হচ্ছে আপওয়ার্ড হয়ে যায়, যার ফলে হচ্ছে স্ক্লেরার অ্যাবাভ হয়ে যায়, আইরিসটা আর কি বেরিয়ে থাকে আর কি চোখের, বুঝতে পারা যায় পুরো, এটাকে সানসেট সাইন বলা হয়। আর ক্র্যাকপট সাইন বা ম্যাসওয়েন সাইন কাকে বলা হয়? যখন মানে আমরা হেডের উপর যদি টুসকি মারি বা হাত দিয়ে যদি ঠুকি একটা আওয়াজ হয়, সেটাকে বলা হয় ক্র্যাকপট সাইন, যেটা আর কি ভাঙা হাঁড়ি যেরকম ভেঙে গেলে আর কি আওয়াজ হয় সেরকম আওয়াজ হয়। এছাড়াও হচ্ছে ট্রান্সলুমিনেশন দেখতে পাওয়া যায়। আর লেট সাইনে কী কী দেখতে পাওয়া যায় হাইড্রোকেফালাসের ক্ষেত্রে? লেট সাইন বলতে যত হাইড্রোকেফালাস বাড়ে তত হচ্ছে আমাদের ইনক্রিজড আইসিপিও বাড়ে, মানে ক্ল্যানুয়াল প্রেশারটাও বাড়ে। ইন্টারক্র্যানুয়াল প্রেশার যখনই বাড়ছে, এই ইন্টারক্র্যানুয়াল প্রেশারের জন্য কী হতে পারে? নজিয়া হতে পারে, ভমিটিং হতে পারে, রেস্টলেসনেস বা ইরিটেবিলিটি বাচ্চাদের লক্ষ্য করা যায়, হাই পিচ থ্রিল ক্রাই লক্ষ্য করা যায়, ইরেগুলার এবং ডিক্রিজড রেসপিরেশন হয়ে যায়, পালসটাও ডিক্রিজড হয়ে যায়, টেম্পারেচার ইনক্রিজড হয়ে যায়। এছাড়াও সিস্টোলিক ব্লাড প্রেশারটা ইনক্রিজ হয়ে যায়, প্যাপিলারি চেঞ্জেস লক্ষ্য করা যায়, পিপিলো এডিমা হতে পারে। এরপর জানবো ডায়াগনোসিস অফ দিস হাইড্রোকেফালাস ডায়াগনোস করবার জন্য আমরা কোন টেস্টগুলো করতে পারি? এমআরআই করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, ক্রেনিয়াল আল্ট্রাসোনোগ্রাফি করতে পারি এবং এক্স রে অফ দ্য স্কাল করতে পারি, যার মাধ্যমে আমরা ইন্টারক্রেনিয়াল সুচারটা কতটা ইনভলভমেন্ট হয়েছে বা ইনক্রিজড হচ্ছে তার উপর ডিপেন্ড করে আমরা হাইড্রোকেফালাস হয়েছে কিনা বুঝতে পারি। হাইড্রোকেফালাসের ম্যানেজমেন্ট কীভাবে দেওয়া যেতে পারে? ম্যানেজমেন্টকে দুটো ভাগে ভাগ করতে পারি আমরা, মেডিকেল ম্যানেজমেন্ট আর হচ্ছে সার্জিক্যাল ম্যানেজমেন্ট। মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে প্রথমত আমরা মনিটর করতে পারি, রেগুলার চেক আপ করতে পারি, আর যেগুলো ডায়াগনোসিসের জন্য যে ইমেজিং স্টাডিগুলো করি যেমন এমআরআই আর সিটি স্ক্যান, সেগুলোকে মনিটর করে কীরকম কন্ডিশন আছে সেটাকে নির্ধারণ করতে পারি। আর কী মেডিকেশন দিতে পারি? কিছু ক্ষেত্রে ইনক্রিজড যে আইসিভি হয়ে যায় সেটাকে রিডিউসড করবার জন্য কার্বনিক অ্যানহাইড্রেস ইনহিবিটর বা অ্যাসিটাজোলামাইড মানে ডায়ামক্স দেওয়া যেতে পারে 50 mg per kg per day, যাতে সিএসএফ প্রোডাকশনটাকে রিডিউসড করা যায় এবং হাইড্রোকেফালাসের প্রোগ্রেশনটাকে কমানো যায়। এছাড়াও ওরাল গ্লাইসেরল এবং আইসোসোরবাইটও দেওয়া যেতে পারে কিছু ক্ষেত্রে। আর সার্জিক্যাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে কী করা যেতে পারে? শান্ট বসানো যেতে পারে, শান্ট প্লেসমেন্ট করা যেতে পারে, যেমন সার্জিক্যাল প্রসিডিওরের মাধ্যমে একটা শান্ট মানে একটা ডিভাইস যেটা আর কি সিএসএফটাকে ড্রেন করে, মানে এক্সেসিভ যে সিএসএফ আছে সেটাকে আমাদের ড্রেন করে বের করিয়ে দেয় ফ্রম দ্য ব্রেন বা অন্য কোনো পার্ট থেকে আর কি, যেমন অ্যাবডোমেন থেকে, এগুলো বের করে দিয়ে হেল্প করতে সাহায্য করে। এছাড়াও হচ্ছে এন্ডোস্কোপিক থার্ড ভেন্ট্রিকিউলোস্টমি করা যেতে পারে। এটা একটা ইনভেসিভ সার্জিক্যাল প্রসিডিওর যেটাতে একটা হোল ক্রিয়েট করা হয় ভেন্ট্রিকেলের থার্ড ভেন্ট্রিকুলারের ফ্লোরে, যার মাধ্যমে সিএসএফের যে ফ্লোটা আছে সেটাকে আর কি ব্রেন থেকে আউট করে দেওয়া হয়।
এছাড়াও ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্ট বসানো যেতে পারে, মানে ভিপি শান্ট বসানো যেতে পারে, যার মাধ্যমে আমরা ভেন্ট্রিকেল থেকে যে সিএসএফটাকে ড্রেন করে বের করিয়ে নিয়ে আসতে পারি। এছাড়াও করোয়েড প্লেক্সেক্টমি পারফর্ম করা হয় বিভিন্ন ধরনের রেজাল্ট আউট এর জন্য। আর সার্জিক্যাল যেহেতু আমরা প্রসিডিওর করছি, সার্জিক্যাল প্রসিডিওর করবার পর পোস্ট সার্জিক্যাল কেয়ার কীভাবে দিতে পারি, শান্টের মালফাংশন হচ্ছে কিনা সেটাকে মনিটর করতে হবে। এটাকে কিভাবে মনিটর করব, রেগুলার চেক আপ দরকার তার জন্য, যাতে শান্টটা ঠিকঠাকভাবে ফাংশন করছে কিনা সেটা দেখার জন্য। এছাড়াও ইনফেকশন মনিটরিং করা দরকার, যে কোনো ইনফেকশন হচ্ছে কিনা, যেমন ইনফেকশন হচ্ছে কিভাবে বুঝবো, যে বাচ্চাটার কোনো জ্বর আসছে কিনা, মাথা যন্ত্রণা হচ্ছে কিনা বা বমি হচ্ছে কিনা, এগুলো দেখা দরকার। আর রিহ্যাবিলিটেশন তো করা দরকার। রিহ্যাবিলিটেশন কিভাবে করব, রিহ্যাবিলিটেশন হচ্ছে ফিজিক্যাল বা অকুপেশনাল বা স্পিচ থেরাপির মাধ্যমে, যাতে তাদের ডেভেলপমেন্টাল বা কংজেটিভ যে ডিলেগুলো আছে সেগুলো যাতে ইমপ্রুভ করা যায়। কিভাবে ম্যানেজমেন্ট করা যায় সেটা জানবার পর অ্যাজ এ নার্স কীভাবে আমরা হাইড্রোকেফালাস বাচ্চার কেয়ার নিতে পারি সেটা জানা দরকার। প্রথমত হচ্ছে ভিপি শান্ট যেহেতু লাগাচ্ছি, শান্টের কীভাবে কেয়ার নেব সেটা জানতে হবে। মানে সেটা আমরা ফ্যামিলিকেও জানাবো, যেমন তেমনি আমরাও যতদিন বাচ্চাটি হসপিটালে ভর্তি আছে ততদিন কিভাবে আর কি শান্টের ব্যবহার করা উচিত বা শান্টটাকে ইনফেকশন থেকে রক্ষা করা উচিত সেটা জানাবো। যেমন পাম্পিং অফ দ্য শান্ট বা পজিশন কীরকমভাবে রাখবো যাতে এক্সেসিভ ড্রেনেজ না হয় সেক্ষেত্রে। যেমন এই মুহূর্তে বাচ্চাদের বেড, মানে বাচ্চাদের মাথাটা বেড এর ক্ষেত্রে 30 to 45 ডিগ্রি ক্ষেত্রে রাখা হয়, যাতে এক্সেসিভ অফ দ্য ড্রেনেজটাকে অ্যাসেস করা যায়। এগুলো সমস্ত কিছু আমরা তাদের প্যারেন্টসকে জানাবো। দ্বিতীয়ত হচ্ছে অ্যাডিকুয়েট নিউট্রিশন দেবো। 6 মান্থস পর্যন্ত বেবি যারা আছে তাদেরকে হচ্ছে আমরা ব্রেস্ট ফিডিং করাতে বলবো। ব্রেস্ট ফিডিং পজিশন কীভাবে দেবো, সেমি সিটিং পজিশনে করাতে বলবো, এবং খাওয়ার পর বাচ্চার মাথাটাকে কিছুটা হলেও এলিভেটেড রাখতে বলবো। স্কিন কেয়ার কীভাবে নেব, স্কিন ইন্টিগ্রিটি মেনটেন করবার জন্য আমরা সাধারণত যে ক্ষেত্রে বাচ্চাদের স্ক্যাল্পটা তো এক্ষেত্রে থিন হয়ে যায়, মানে যেহেতু এল্লার ছেট হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে বাচ্চাদের মাথার নিচে একটা সফট এবং ফার্ম পিলো দেব, এবং পজিশনটাকে ফ্রিকুয়েন্টলি চেঞ্জিং করব, এবং ওই জায়গাটা ক্লিন রাখবো এবং ড্রাই রাখবো। এবং গুড স্কিন কেয়ার মেজার করবার জন্য কিভাবে স্কিন কেয়ার নেওয়া যায় সেগুলো প্যারেন্টসকে জানাবো। তার সাথে সাথে রেঞ্জ অফ মোশন এক্সারসাইজও করাবো যাতে স্কিনের ব্রেকডাউন না হয়। এরপর হচ্ছে অ্যাংজাইটি কমাবো প্যারেন্টসের অ্যাংজাইটি কীভাবে কমাতে পারি তাদেরকে প্রপার এক্সপ্লেন করে এবং এনকারেজ করে। এরপর হচ্ছে ইনফেকশন প্রিভেন্ট করব। ইনফেকশন প্রিভেন্ট কীভাবে করতে পারি আমরা, অ্যাসেপটিক টেকনিক ইউজ করে, যেমন ফ্রিকুয়েন্ট হ্যান্ড ওয়াশিং করব, তারপর মেনটেনিং জেনারেল ক্লিনিনেস করব, আই কেয়ার নেব, মাউথ কেয়ার নেব, যেরকমভাবে প্রেসক্রাইব করা আছে সেরকমভাবে কেয়ার নিতে শুরু করব। আর ফ্লুইড ব্যালেন্স মেনটেন করবার জন্য যেরকম আইভি ফ্লুইড দিতে বলেছে সেইভাবে দেব। ইনটেক আউটপুট চার্ট মেজারমেন্ট করব, এবং ফিডিং কতটা নিচ্ছে সেটাকেও মেজার করব। এই সমস্ত যদি আমরা ম্যানেজমেন্ট নিতে পারি তাহলে হাইড্রোকেফালাস কিছুটা হলেও রিকভার করতে পারে। আর কমপ্লিকেশন, হাইড্রোকেফালাস মানে হওয়ার পরেও বা মেজারমেন্ট করবার পরেও বা ম্যানেজমেন্ট করবার পরেও বিভিন্ন ধরনের কমপ্লিকেশন লক্ষ্য করা যায়, যেমন হচ্ছে সিজার হয়ে যেতে পারে, হার্নিয়েশন অফ দিস বেন হয়ে যেতে পারে, ইনক্রিজড আইসিপি তো বেড়েই যেতে পারে, ডেভেলপমেন্টাল ডিলে হয়, নিউরোলজিক্যাল ডিফিসিট লক্ষ্য করা যায়, মোটর এবং ইন্টেলেকচুয়াল হ্যান্ডিক্যাপস হয়ে যেতে পারে, ভিজুয়াল প্রবলেমস হয়ে যেতে পারে, এবং শান্টের ফলেও বিভিন্ন ধরনের কমপ্লিকেশন লক্ষ্য করা যেতে পারে, যেমন ব্যাকটেরিমিয়া হয়ে যেতে পারে, থ্রম্বো এম্বোলিজম হয়ে যেতে পারে। এই সমস্ত বিভিন্ন ধরনের জিনিসগুলো লক্ষ্য করা যেতে পারে। তবুও 2/3 of the survived children has the motor এবং ইন্টেলেকচুয়াল হ্যান্ডিক্যাপ কন্ডিশন লক্ষ্য করা যেতে পারে, কিন্তু একটা লং টার্ম ফলো আপ এবং স্পেশালাইজ সেটিংয়ের মাধ্যমে কিছুটা হলেও আমরা হাইড্রোকেফালাসকে ইমপ্রুভ করতে পারি।